লেখক হলেন উজ্জ্বল কুমার। লেখকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, ছোট মামার গোয়েন্দাগিরি। প্রতিবারই গরমের ছুটির সময়ে আমরা ধানবাদে মামার বাড়িতে বেড়াতে যাই। তখন সেখানে বড় মাসি, ছোট মাসির ছেলে মেয়ে সবাই আসে। বড় মাসি, ছোট মাসির ছেলে মেয়েরা ও আমরা মিলিয়ে মোট 5 জন। সেজন্য ছোট মামা আমাদের নাম দিয়েছে পঞ্চ পাণ্ডব। এবারও গরমের ছুটিতে ধানবাদ বেড়াতে গিয়েছিলাম। আমাদের স্টেশনে রিসিভ করতে এসেছিল মদনদা। মদনদা ছোটবেলা থেকেই মামার বাড়িতে থাকে, সব রকম কাজকর্ম করে। মামার বাড়িতে যেতে যেতে রাস্তায় মদনদার মুখে শুনলাম ছোট মামা নাকি বেশ কিছুদিন যাবৎ গোয়েন্দা হওয়ার জন্য ক্ষেপে উঠেছে। একথা শুনে আমার আর দিদির খুব আনন্দ হলো, কারণ এবারের গরমের ছুটিটা তাহলে বেশ ভালোই কাটবে। তা আমি মদনদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মদনদা, ছোট মামা গোয়েন্দা হবার জন্য কি করছে? কি করছে না তাই বলো, বর্তমানে তিনি পৃথিবীর সব বিখ্যাত ডিটেকটিভদের বুদ্ধি ধার করে জাঁদরেল ডিটেকটিভ হতে চেষ্টা করছেন। তেনার সামনে এখন আর হাঁ করার উপায় নেই। মনের কথা তিনি টেনে হিঁচড়ে বের করে এনে পটাপট চোর ছেঁচোর সব ধরে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মদনদার কথা শুনে আমার দিদি শর্মিলা অবাক হয়ে বলল, বলো কি গো? কি আর বলছি, আরো খবর শুনলে তো তোমাদের চক্ষু একেবারে ছানা বড়া হয়ে যাবে। আমি বললাম, বলো না মদনদা, আরো কি খবর আছে? কি আর বলবো, আমাদের পাড়ার কালীবাবু কয়েক মাস আগে বেশ মোটা টাকা ঘুষ খেয়ে নাথবাবুর ছেলে মলয়কে কলিয়াড়িতে একটা চাকরি করে দিয়েছেন। ব্যাস, তোমাদের ছোট মামা সেই গোপন খবর টেনে হিঁচড়ে বের করে সব ফাঁস করে দিয়েছেন। তা কালীবাবুর কি হলো? কি আর হবে, আমরা কি আর সেরকম দেশে বাস করি গো যে অন্যায়ের বিচার হবে? কালীবাবু কদিন লজ্জায় বাড়ি থেকে বের হননি, তারপর কদিন যেতে না যেতেই আবার বুক ফুলিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করেছেন। এসব কথা বলতে বলতে আমরা মামার বাড়িতে পৌঁছে গেলাম। মালপত্র নামিয়ে আমি আর আমার দিদি শর্মিলা ছোট মামার ঘরের দিকে ছুটে গেলাম। গিয়ে দেখি ছোট মামার ঘরে চুনকাম করে বেশ বড় সড়ো একটা মরার মাথা আঁকা রয়েছে, আর ঘরের মাঝখানে ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে সাহেবি কায়দায় ছোট মামা পাইপ টানছেন। তার চোখে মুখে গভীর চিন্তার ছাপ যেন কিলবিল করছে। মুখ গম্ভীর, চোখের দৃষ্টি শান্ত অথচ তীক্ষ্ণ। আমি আর দিদি ঘরের মধ্যে ঢুকবো কি ঢুকবো না ভাবছি। এমন সময় দিদি আমায় আস্তে আস্তে বলল, দেখ ভাই, ছোট মামার সাথে কিন্তু একদম ফচকেমি করিস না, তাহলে কিন্তু আমাদের দুজনকেই দূর করে দেবে। আরে না না, আমার ঘটে কি একটু বুদ্ধি নেই? তুই আমাকে কি ভাবিস বলতো? ছোট মামার কি আর সেই ছোট মামা আছে? এখন প্রখ্যাত ডিটেকটিভ ছোট মামা। যাক, অবশেষে আমি আর দিদি আস্তে আস্তে পা টিপে টিপে ঘরের মধ্যে প্রবেশ করলাম। একবার আমরা মুখোমুখি পড়ে গিয়েছিলাম, অথচ আশ্চর্য, ছোট মামা যেন আমাদের দেখেও দেখতে পেল না, অথচ তার চোখ ছিল আমাদের দিকে, আর মন চলে গিয়েছে হয়তো অন্য কোথাও। চিন্তাশীল ব্যক্তিদের যেমন হয় ঠিক তেমনি। আমি আর দিদি বেশ কিছুক্ষণ বেকুবের মতো দাঁড়িয়ে রইলাম। আমাদের কি করা উচিত তা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তারপর দিদি আমায় ফিসফিস করে বলল, হ্যাঁ রে, ছোট মামা ওরকম শার্লক হোমসের মতো পাইপ পেল কোথায়? হয়তো কোনো লাট সাহেব টাইপের কাছ থেকে গ্যাঁড়া মেরেছে। না রে, গ্যাঁড়া নয়, ওই দেখ, ইজি চেয়ারের পাশে টিপয়ের উপরে টোব্যাকো টিন আর একটা লাইটারও রয়েছে। তাহলে হয়তো পাইপটা কিনেছে, কারণ এত সব তো একসাথে গ্যাঁড়া মারা যায় না। আমি এতক্ষণ ছোট মামাকে খুব ভালো করে লক্ষ্য করছিলাম। তার দৃষ্টি ছিল শূন্যে, তাই আমাদের দিকে তাকিয়েও আমাদেরকে দেখতে পাচ্ছে না। যাই হোক, আমাদের ছোট মামা যে একজন উঁচু দরের মানুষ হয়ে উঠেছেন তাতে কোনো সন্দেহ নেই। আমি ছোট মামার দিকে চোখ রেখে ধীরে ধীরে ছোট মামার দিকে এগোলাম। আমার দেখা দেখি দিদিও আমার পিছন পিছন এগিয়ে এলো।
আশ্চর্য, তবুও ছোট মামার চোখের পাতা পড়ল না, স্থির অপলক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। তারপর আমি দিদি আর এগোতে সাহস পেলাম না, যদি হঠাৎ রেগে যায়। তাই ঘরের এক ধারে দাঁড়িয়ে ঘরের চারিদিকে ভালো করে দেখতে লাগলাম। হঠাৎ ঘরের একধারে আলনার মধ্যে একটা গরম স্যুট ঝুলতে দেখলাম, সঙ্গে একটা ফোল্ড হ্যাটও টাঙানো রয়েছে। এক সময় ছোট মামা হঠাৎ নড়ে চড়ে বলে উঠলেন, হ্যাঁ, এতক্ষণ পর একটা গিঁট খুলেছে, আর একটা গিঁট, ব্যাস। এই কথাগুলো উচ্চারণ করেই ছোট মামা আবার চিন্তার সাগরে ডুব দিল। এসব ব্যাপার স্যাপার দেখে দিদি আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। ও আমায় কি জিজ্ঞেস করবে তা আমি আগেই জানতাম, তাই প্রশ্ন করার আগেই বললাম, ঘাবড়াবার কিছু নেই, চিন্তাশীল ব্যক্তিদের এরকমই হয়। ওনারা যখন ভাবেন তখন গভীরভাবেই ভাবেন, তখন তাদের কোনো বাহ্য জ্ঞান থাকে না। চল এখন আমরা স্নান টান সেরে একটু খেয়ে দিয়ে নিই, তারপর বিকালবেলা যা হোক কিছু একটা করা যাবে। দিদি আমার কথায় সায় দিয়ে বলল, ঠিক আছে, সেটাই ভালো হবে। তারপর আবার বিকেলবেলা ছোট মামার ঘরে গিয়ে দেখি সেই একই অবস্থায় চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর দেখি হঠাৎ ছোট মামা ইউরেকা ইউরেকা মিল গায়া বলে ইজি চেয়ার ছেড়ে দুহাত তুলে আনন্দে নাচতে শুরু করলো। এসব দেখে আমি আর দিদি ভয়ে জড়সড় হয়ে ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইলাম। হায় হায় হায়, ছোট মামা কি শেষে পাগল হয়ে গেল? হঠাৎ ছোট মামা লাট খেয়ে ঘুরে দাঁড়িয়ে বললেন, দুটো গিঁট খুলে গেছে, আর একটা, তারপরেই খপ। কথা বলেই ঝট করে আমার হাতটা চেপে ধরল। এই অবস্থা দেখে আমি বললাম, ব্যাস, আসামি ধরা পড়ে গেছে। ছোট মামা বললেন, আলবাত ধরা পড়ে গেছে, তুমি ডক্টর বাবুর সাইকেলের টায়ারটা চুরি করেছো। তবে আর কি, জেলে পুড়ে দাও। দেবো মানে এক্ষুনি দেবো। ভালোই হলো, আসল মামার বাড়ি না থেকে এবার পুলিশ মামার বাড়িতেই না হয় গরমের ছুটিটা কাটিয়ে যাই। মামার বাড়ি শুনে সেই অতি পরিচিত হাসি হেসে আমার আর দিদির দিকে তাকিয়ে বলল, ও তোরা এসে পড়েছিস, স্কুলের গরমের ছুটি পড়ে গেছে। হ্যাঁ, এই গতকাল পড়েছে, তোদের কথাই আজকে রাত্রে ভাবতাম। আমি বললাম, কি ভাবতেন? হ্যাঁ ভাবতাম মানে ফিউচার টেন্স। কতদিন তোদের কথা একেবারেই ভাববার সময় পাইনি। চারদিকে যা চুরি ডাকাতি চলছে, এই সময় যদি দেশের কথা না ভেবে তোদের কথা ভাবি, তাহলে তো দেশ একেবারে ধ্বংস হয়ে যাবে। দিদি বলল, ধ্বংস হয়ে যাবে কেন? আরে বোকামে, দেশ ধ্বংস হয়ে যাবে না। একজন যদি ক্রিমিনাল তৈরি হয়, তাকে যদি সমাজে সকলের মাথা রেখে দেওয়া হয়, তাহলে তো সে আরো ক্রিমিনাল তৈরি করবে। এরকম ভাবে সারা দেশের লোক সব ক্রিমিনাল হয়ে উঠবে। উফ, সে একটা ভয়ানক ব্যাপার। আমি বললাম, তুমি কি এর বিহিত করতে চাইছো? চাইছি মানে, দিনরাত এই নিয়েই তো ব্যস্ত হয়ে পড়েছি। দেশের এরকম দুরবস্থায় দেশের অন্য লোকের মতো তো আমি স্বার্থপরের মতো হাত গুটিয়ে চুপচাপ বসে থাকতে পারি না। সত্যিই তো, সত্যি মানে দেশের প্রতি আমার তো একটা নৈতিক কর্তব্য আছে। ছোট মামার এসব কথা শুনে দিদি বলল, সত্যি ছোট মামা, তোমার মতো যদি এদেশের প্রতিটা লোক হতো, তাহলে এই দেশ সোনার ভারত হয়ে পড়তো। যা বলেছিস। আচ্ছা, একদিন তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে নাকি? দেবো মানে, তুই তো আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্য লোক, আর ভাগ্নেগুলো তো সব ল্যাভেন্ডিস। দিদি ছোট মামাকে বলল, আচ্ছা ছোট মামা, তোমার এসব স্যুট, ফেল্ট হ্যাট, তামাক খাবার পাইপ, এসব আবার কবে কিনলে? গতকাল একটা কাজে দিল্লি গিয়েছিলাম, সেখান থেকে আসবার সময় এসবগুলো কিনে আনলাম। আমি ছোট মামার কথা শুনে বললাম, তুমি এসব পড়ে শার্লক হোমসের মতো বিখ্যাত গোয়েন্দা হতে চাও বুঝি? কারেক্ট, এই না হলে আমার ভাগ্নে। বুঝলি বিল্টু, গোয়েন্দা হবার আগে যদি গোয়েন্দা ড্রেসটাই না ঠিক করলাম, তাহলে আর কি হলো। দিদি বলল, সত্যি তো, আর তাছাড়া ওইসব ড্রেস যদি না পরি তাহলে ঠিক মেজাজই আসে না। আমি ছোট মামার কথার রেস্ট টেনে বললাম, আর মেজাজটা যদি না আসে
শার্লক হোমসের মতো জটিল কেসের কুল কিনারাও করতে পারবে না। আমার একথা শুনে ছোট মামা বলল, সত্যি বল্টু, তোর চিন্তা শক্তিরও কোনো জবাব নেই। একথা বলে ছোট মামা একটু বাথরুমে গেল। এই ফাঁকে আমি তোমাদের ছোট মামার কিছু গুণের কথা বলে নিই। আমার ছোট মামার মতো খুব কম লোকই সাজিয়ে গুছিয়ে গম্ভীরভাবে গুল মারতে পারে। যেমন কিছুদিন আগে আমাদের বাড়িতে একবার বেড়াতে গিয়েছিল। সেবার গিয়ে বলল, ছোট মামা 1903 সালে যখন স্কটল্যান্ডের ইয়ার্ড শহরে ছিল, তখন নাকি শার্লক হোমসের স্রষ্টা আর্থার কোনান ডয়েল নাকি আমার ছোট মামা জুনিয়র হিসাবে বেশ কিছুদিন কাজ করেছেন। ব্যাস, আর বললাম না। আশা করি তোমাদের বিষম লেগেছে। হাতের সামনে জলের গ্লাস থাকলে একটু জল খেয়ে নাও। ইতিমধ্যে মদনদা আমাদের তিনজনের জন্য বেশ সাজিয়ে গুছিয়ে জল খাবার ছোট মামার ঘরে এনে হাজির করেছে। ছোট মামা বাথরুম থেকে এসে এত সব খাবার দাবার দেখে একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেল। তারপর বেশ রসিয়ে রসিয়ে লুচি আর আলুর দম খেতে খেতে বলল, তোরা সব এলি বলে আমি খাওয়া দাওয়ার একটু সময় পেলুম, না হলে তো 24 ঘন্টার মধ্যে আমার 24 মিনিটও সময় নেই। এই তো তোরা সবাই গরমের ছুটিতে আসবি বলে আমি এই গোয়েন্দাগিরির কাজে একবার ছুটি চেয়েছিলাম, কিন্তু তার হলো না। এখানে এক কলিয়ারির বড় সাহেব আমায় ডেকে বললেন যে আপনি যদি এ সময় ধানবাদ ছেড়ে 1 মাস বাইরে গিয়ে থাকেন, তারপর 1 মাস পর এসে দেখবেন ধানবাদের সমস্ত কলিয়ারিগুলি চুরি করে আমেরিকা কিংবা অস্ট্রেলিয়ায় নিয়ে চলে গেছে। ব্যাস, হয়ে গেল। আমার ছুটি নেওয়া হলো না। আর তাছাড়া তোরা তো জানিস আমি আবার কারো কাকুতি মিনতি একদম উপেক্ষা করতে পারি না। হ্যাঁ ঠিকই তো, তোমার তো আবার দয়ার শরীর। আমার একথা শুনে ছোট মামা একেবারে আনন্দে গদগদ হয়ে পড়ল। তা আমি মদনদার মুখে শুনলাম তুমি নাকি আজকাল সব সময় সাইকেলের টায়ারের চুরির তদন্তে ব্যস্ত থাকো। হ্যাঁ ঠিকই শুনেছিস। দিদি বলল, আচ্ছা ছোট মামা, ছুঁচো মেরে হাত গন্ধ করার কি দরকার? তোমার উচিত ইন্টারন্যাশনাল ক্রিমিনালদের পেছনে দৌড়ানো। এসব দেশি ছিচকে চোর ধরে তোমার প্রতিভাকে নষ্ট করে দিও না। দিদি কথা শেষ করতে না করতেই আমি বললাম, আর তাছাড়া তোমার আন্ডারে এককালে শার্লক হোমসের মতো বড় বড় ডিটেকটিভ কাজ করেছেন, আর তুমি কি না। আমার দিদির কথা শুনে ছোট মামা বার খেয়ে একেবারে টইটম্বুর হয়ে গিয়ে বলল, ঠিক বলেছিস, আমার যা ট্যালেন্ট আছে। কিন্তু কি কিন্তু? একটা কথা জানিস শর্মিলা, দুনিয়ার সব বড় বড় চোর ডাকাত সবাই কিন্তু প্রথমে এই সাইকেলের টায়ার চুরি করে হাত পাকিয়েছে। তাই তো বিরাট স্মাগলার হওয়ার আগেই এদের একেবারে কচি অবস্থাতেই টায়ার চোরদের বংশ নির্বংশ করে দেওয়া দরকার। আমি ছোট মামার কথায় সায় দিয়ে বললাম, ঠিক বলেছো ছোট মামা। ছোট মামা বলল, জানিস বিল্টু, গত সপ্তাহে আমাদের পাড়ার ডাক্তারবাবুর সাইকেলের নতুন টায়ারটা চুরি গেছে। এই চুরির তদন্ত নিয়ে আমি একদিন খুব ব্যস্ত। আর তাছাড়া ডাক্তারবাবু সাইকেলের টায়ার চুরি যাওয়া মানে জনগণের ক্ষতি হওয়া। দিদি ছোট মামার কথা মানে বুঝতে না পেরে বলল, আচ্ছা ছোট মামা, ডাক্তারবাবুর টায়ার চুরি যাওয়া মানে জনগণের ক্ষতি একথা বললে কেন? আরে পাগলি, বুঝলি না, ডাক্তারবাবুর সাইকেল যদি না থাকে তাহলে রুগীদের পায়ে হেঁটে দেখতে যেতে পারবেন না। রুগীরা তখন বিনা চিকিৎসায় মারা যাবেন। এ ক্ষতি সমস্ত জনগণের ক্ষতি, তার মানে গোটা জাতির ক্ষতি। অসম্ভব ব্যাপার। এই অবস্থায় প্রতিটি ভারতবাসীর উচিত সংঘবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো। ছোট মামার এরকম বৈপ্লবিক কথাবার্তা শুনে একটা নতি দীর্ঘ বক্তৃতা দিতে উঠেছিলাম, কিন্তু দিদি আমার হাত ধরে বসিয়ে দিল। আমি ছোট মামাকে বললাম, আচ্ছা ডাক্তারবাবু, টায়ারটা কিভাবে চুরি হলো? ছোট মামা বললেন, কি করে আবার, রুগী দেখতে বেরিয়ে সাইকেলটা আমাদের বাড়ির সামনে ওই জলের ট্যাঙ্কের রেলিং এ হেলান দিয়ে শিশির বাবুর মেয়ে সোনাকে
দেখতে ছুটেছেন, ব্যাস ওইটুকু সময়ের মধ্যেই হাফিস করে দিয়েছে। শুধু তাই নয়, চোর বেটা ডক্টর বাবু সাইকেল থেকে নতুন টায়ারটা খুলে নিয়ে একটা ফাটা টায়ার লাগিয়ে দিয়ে সটকে পড়েছে। একথা শুনে দিদি বলল, কি সাংঘাতিক। আমি দিদির দিকে তাকিয়ে বললাম, চোর বেটা শুধু সাংঘাতিক নয়, লোকটা রসিকও বটে। ইতিমধ্যে ছোট মামা খাওয়া দাওয়া সেরে পাইপ ধরিয়ে স্টাইল করে ফুক ফুক করে টানতে লাগলো। আমি ছোট মামাকে প্রশ্ন করলাম, আচ্ছা ডক্টর বাবুর টায়ার চুরির ব্যাপারে তোমার কাউকে সন্দেহ হয়? আমার প্রশ্ন শুনে ছোট মামা ইজি চেয়ার ছেড়ে শার্লক হোমসের স্টাইলে পাইচারি করতে করতে বললেন, আমার সন্দেহ? ঠিক বলেছিস, আমার সন্দেহের কথাটা তোদের জানানো উচিত। তোরাই তো এখন আমার অ্যাসিস্ট্যান্ট। সেবার আমি তখন কলকাতায় গিয়েছিলাম। তখন কলকাতার এক বিখ্যাত ডিটেকটিভের বাড়িতে এক ককটেল পার্টিতে পুলিশ কমিশনার সাহেব আমাকে একটা গোপন কথা বলেছিলেন, যে সুদূর উজবেকিস্তান থেকে একদল ছিচকে চোর নাকি চোরাপথে ভারতবর্ষে ঢুকে পড়েছে। দিল্লি, বোম্বে, মাদ্রাজ আর কলকাতায় চুরি চামারি সেরে বিহারের দিকে এগোচ্ছে। তারপর আমাকে কমিশনার সাহেব অনুরোধ করে বললেন, আপনি তো বর্তমানে বিহারে আছেন, যদি আপনার সময় হয় তাহলে ওই ছিচকে চোরের দলকে একটু অ্যারেস্ট করতে চেষ্টা করবেন। আর তাছাড়া আপনার তো ডিটেকটিভ হিসাবে ভীষণ নাম ডাক। দিদি বলল, তারপর তুমি কি করলে ছোট মামা? আমি আর কি বলবো, গম্ভীর মুখে শুধু বললাম, ঠিক আছে, আপনার কথাটা আমার মাথায় রইল। তারপর ধানবাদে আসবার পর কমিশনারের কথাটা একেবারে ভুলেই গিয়েছিলাম। কিন্তু মাসখানেক আগে ডক্টর বাবুর সাইকেলের টায়ার চুরি হওয়ার পর থেকেই সেই কমিশনারের বলা ছিচকে চোরের দলের কথা মনে পড়ে গেল। আমি বললাম, তাহলে তোমার কি ধারণা সেই ছিচকে চোরের দল বর্তমানে বিহারে প্রবেশ করেছে? আলবাত করেছে, না হলে এই ছোট্ট শহরে এত চোর ছ্যাচোর এলো কোথা থেকে? দিদি বলল, আচ্ছা মামা, দুনিয়ায় এত জায়গা থাকতে এই কলিয়াড়িতে চোরেরা কি মধু পেল, কি জানি। তারপর দিন সকালবেলা জল খাবার খেয়ে আমাদের নিয়ে ছোট মামা টায়ার চুরির তদন্তে বেরিয়ে পড়ল। ছোট মামার পরনে কোট প্যান্ট, মাথায় ফেল্ট হ্যাট, হাতে ছড়ি, মুখে পাইপ, চোখে কালো চশমা, একেবারে ডিটো শার্লক হোমস। ছোট মামাকে দেখে চেনার আর কোনো উপায় নেই। তখন গরমকাল, মে মাসের শেষাশেষি, ধানবাদে তখন 100 গরম। এই গরমে ছোট মামার পরনে কোট প্যান্ট দেখে আমার আর দিদির ঘাম ঝরতে লাগলো। আমি আর সহ্য করতে না পেরে বললাম, ছোট মামা, এই প্রচন্ড গরমে কি করে কোট প্যান্ট পরে বেরোলে? গরমে যে তোমার শরীরটা একেবারে গলে যাবে। আমার কথা শুনে ছোট মামা তাচ্ছিল্যের হাসি এসে বলল, না রে পাগল, জানিস না বিষে বিষে বিষক্ষয়। গরমকালে গরম স্যুট পরলে গায়ে আর রোদ লাগবে না। এসব কথা অবশ্য তোদের ছোট মামার কথা নয়, এসব বিজ্ঞানের কথা। ওসব থাক, আমার সাথে আয়। আমাদের টায়ার চুরির তদন্ত শুরু হবে ওই জলের ট্যাঙ্কের নিচ থেকে, কারণ ওইখান থেকেই সাইকেলের টায়ারটা চুরি হয়েছিল। তারপর আমরা সবাই জলের ট্যাঙ্কের নিচে গিয়ে দাঁড়ালাম। হ্যাঁ, এইখানেই সাইকেলটা রেখে ডক্টর বাবু শিশির বাবুর বাড়িতে গিয়েছিলেন। এইটুকু সময়ের মধ্যে নতুন টায়ার খুলে নিয়ে আবার একটা ফাটা টায়ার লাগিয়ে দিও কি সম্ভব? প্রশ্নটা আমার মনে বারবার উঁকি ঝুঁকি মারলেও ছোট মামাকে বলতে সাহস পাচ্ছিলাম না। ইতিমধ্যে দিদি ঘাসের ওপর থেকে কয়েকটা পোড়া বিড়ি কুড়িয়ে বলল, পেয়েছি, ক্লু পেয়েছি ছোট মামা, এই দেখো কয়েকটা পোড়া বিড়ি এখানে পেয়েছি। ছোট মামা দিদির হাত থেকে বিড়ির টুকরোগুলো নিয়ে একটু চিন্তা করে বলল, তাহলে চোরের দল আগে থেকেই প্ল্যান করে এখানে এসে অপেক্ষা করছিল। তারা আগে বাড়িতে রুগী দেখতে আসবেন, ব্যাস হয়ে গেল। আমি বললাম, কি হয়ে গেল? দেখবি কি হয়ে গেল। এখন থেকে আমাদের সবসময় সজাগ থাকতে হবে যে কোনো চোর বিড়ি খাচ্ছে কি না। যদি খায় তাহলেই তাকে খপ করে। তারপর কিছুক্ষণ চিন্তা করে ছোট মামা বলল, শর্মিলা, ওই পোড়া বিড়ির টুকরোগুলো ফেলে দে,
ওতে কোনো কাজ হবে না, কারণ এই কলিয়ারিতে সব শালাই বিড়ি খায়, সুতরাং সর্ষের ভেতর ভূত খুঁজে লাভ নেই। আমি প্রতিবাদ জানিয়ে বললাম, লাভ নেই মানে? না, কোনো লাভ নেই। কোনো কথা না বাড়িয়ে তুই আর শর্মিলা আমাকে স্রেফ ফলো করে যা। অগত্যা আমি আর দিদি ছোট মামাকে ফলো করতে লাগলাম। কিছু দূর এগিয়ে হঠাৎ ছোট মামা থমকে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, দেখ ওই লোকটা যে সাইকেলটা চেপে আসছে, মনে হচ্ছে সাইকেলটা একটা নতুন, না? হ্যাঁ, একেবারে নিউ ব্র্যান্ড। লোকটা কাছে আসতেই ছোট মামা তাকে হাত দেখিয়ে দাঁড় করিয়ে দিল। তারপর তাকে বলল, আমি আপনার সাইকেলটা একটু দেখতে চাই। তা দেখো, लेकिन आपका मतलब क्या है, पहले तो बताओ। ছোট মামা তার দিকে চোখ পাকিয়ে বলল, মতলব সেটা এক্ষুনি টের পাবে বাছাধন। ছোট মামা এই লোকটার সাইকেলের টায়ার পরীক্ষা নিরীক্ষা করতে করতে তাকে একের পর এক প্রশ্ন করে চলল। কতদিন আগে তুমি এই সাইকেল টায়ার কিনেছো? এই 1 মাস হবে। তা না হয়ে যাবে কোথায়? তা ইতিমধ্যে তোমার সাইকেলের টায়ার ফাটেনি? नहीं तो? ठीक बोलছো तो, ना होले जरूर। अच्छा, अब पूछता है क्यों? तुम ये साइकिल खरीद करोगे? না, দেখছি তুমি আমাদের ডাক্তারবাবুর সাইকেলের নতুন টায়ারটা গেরিয়েছো কিনা। গিরিয়েছো মানে কি আছে? কুছ নেই, যাও এ যাত্রায় বেঁচে গেলে। হাতে নাতে যেদিন ধরতে পারবো সেদিন টের পাবে বাছাধন, কত ধানে কত চাল হয়। বিহারিটা ছোট মামার কোনো কথার মানে না বুঝে হাসতে হাসতে সাইকেল চেপে চলে গেল। তারপর একটু এগোতেই মদনদার সাথে আমাদের দেখা। ছোট মামাকে দেখে মদনদা অন্তদন্ত হয়ে এসে বলল, জানেন বীরপাড়ার লক্ষ্মীবাবু তার সাইকেলের পেছনের চাকায় একটা নতুন টায়ার লাগিয়েছেন। আমি ডাক্তারবাবুর টায়ার চুরি গেছে বলতেই আমার উপর তেলে বেগুনে জ্বলে উঠলেন। তারপর আমি চলে আসছি, এমন সময় ওনার পাশের বাড়ির সলিলবাবুর সাথে আমার দেখা। আমি লক্ষ্মীবাবুর এরকম অস্বাভাবিক আচরণের কথা জানাতেই উনি বললেন, থাকবে না, যেদিন ডাক্তারবাবুর টায়ার চুরি হয়েছে সেদিনই তো ওরা সাইকেলের পেছনের চাকায় নতুন টায়ার দেখলাম। মদনদার মুখে এসব কথা শুনে ছোট মামা আমায় আর দিদিকে নিয়ে বীরপাড়ায় সলিলবাবুর বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই আমরা সলিলবাবুর বাড়িতে পৌঁছে গেলাম। তারপর সলিলবাবুকে নিয়ে লক্ষ্মীবাবুর বাড়িতে গিয়ে হাজির হলাম। সলিলবাবু লক্ষ্মীবাবুর নাম ধরে ডাকাডাকি শুরু করতেই লক্ষ্মীবাবু ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর বললেন, কি হয়েছে? সলিলবাবু ফোঁস করে উঠে বললেন, কি আর হবে, ডাক্তারবাবু সাইকেলের টায়ারটা চুরি করে নিজের সাইকেলে লাগিয়ে তো বেশ ঘুরছেন, সেই ব্যাপারেই আপনার কাছে এরা এসেছেন। সলিলবাবুর কথা শুনে লক্ষ্মীবাবু একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। তারপর বললেন, কি, আমি ডাক্তারবাবুর টায়ার চুরি করেছি? সলিলবাবু বললেন, আলবাত করেছেন, তাহলে আপনার সাইকেলের নতুন টায়ার এলো কোথা থেকে? এই কথা শুনে লক্ষ্মীবাবু আরো রেগে গেলেন। এসব দেখে ছোট মামা ওদের ঝগড়া থামাতে কুল পায় না। তারপর ওরা দুজনে শান্ত হলে ছোট মামা উস্তাদি হাসি এসে বললেন, দেখুন লক্ষ্মীবাবু, আমাদের ডাক্তারবাবুর সাইকেলের টায়ার চুরি হয়েছে এটা যেমন সত্য ঘটনা, তেমন আপনি সে কথায় ভীষণ রেগে গেছেন সেটাও সত্য ঘটনা। আপনি যদি রেগে না যেতেন তবে আমার সন্দেহ গলে পাতলা হয়ে যেত, কিন্তু তা যখন হলো না তখন সন্দেহ যে আমার ঘনীভূত ও দৃঢ় হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং আপনাকে আমার কয়েকটা প্রশ্নের জবাব দিতে হবে। লক্ষ্মীবাবু আবার বরিশালের লোক, ওনার স্বভাবে একটু ঝগড়া করার টেন্ডেন্সি আছে। ছোট মামার এসব কথা শুনে তিনি আবার বারুদের স্তূপের মতো ফেটে পড়লেন। তারপর বললেন, আমি চোর, আমাকে তোমার প্রশ্নের জবাব দিতে হবে? তা তুমি কোন হরিদাস পাল? ছোট মামাকে হরিদাস পাল বলাতে ছোট মামার মুখের হাসিটা নিমেষের মধ্যে মিলিয়ে গেল। আমি বেগতিক দেখে লক্ষ্মীবাবুর কাছে গিয়ে বললাম, আমাদের ছোট মামা টায়ার চোর ধরার জন্য শার্লক হোমস সেজেছেন, দেখছেন না? একথা শুনে লক্ষ্মীবাবু রেগে গিয়ে ভেতরে এক হাঁক মেনে বললেন, পুটির মা,
আমাদের রামদাটা নিয়ে এসো তো দেখি। আজ সালা শার্লক হোমস বাচ্চার দেহ থেকে মুন্ডুটাই আলাদা করে দিই। একথার পরেই আমি ছোট মামার মুখের দিকে তাকিয়ে দেখলাম ভয়ে একেবারে মুখ শুকিয়ে গেছে। তারপর আমি ছোট মামার কাছে গিয়ে কানে কানে বললাম, চলো এই ফাঁকে কেটে পড়ি, কারণ লক্ষ্মীবাবু একে বরিশালের লোক, তার ওপর হাতে রামদা, বুঝতেই পারছো, উনি এখানে রক্ত গঙ্গা না বইয়ে ছাড়বেন না। আমি ছোট মামার হাত ধরে টেনে দৌড়তে লাগলাম। কিছু দূর দৌড়েই হোঁচট খেয়ে ছোট মামা পড়ে গেল। তারপর অনেক কষ্ট করে তুলে নিয়ে আমি আর দিদি কোনো রকমে বাড়িতে নিয়ে এলাম। ছোট মামা যখন এসে বাড়িতে পৌঁছালো তখন ছোট মামার পরানে আন্ডারওয়্যার ছাড়া আর কিছুই ছিল না। আর হাত পায়ের যা অবস্থা সে কথা না বলাই ভালো, হাত পা কেটে একেবারে যাচ্ছে তাই অবস্থা। মদনদা তাড়াতাড়ি করে ডাক্তারবাবুকে ডেকে আনলো। ডাক্তারবাবু আসা মাত্রই ছোট মামা বলল, আপনি না ডাক্তারবাবু, আপনার টায়ার চুরির কিনারা করে তবে ছাড়ুন, তবে আমার নাম। ডাক্তারবাবু ছোট মামার কথা শুনে হাসতে হাসতে বললেন, না আমার সাইকেলটা তো চুরি যায়নি, আমার গোটা সাইকেলটাই বদলা বদলি হয়ে গিয়েছিল। আমি বললাম, তার মানে? তার মানে আর কি, আমি ভুল করে আমার সাইকেলটা রেখে ডাবুগোয়ালার সাইকেলটা নিয়ে গিয়েছিলাম। গত পরশুদিন ডাবুগোয়ালা আমার সাইকেলটা ফেরত দিয়ে ওর সাইকেলটা ফেরত নিয়ে এসেছে। একথা শুনে ছোট মামার মুখটা বিবর্ণ হয়ে গেল। যাও একটা টায়ার চুরির কেস পেয়েছিল, সেটাও হাতছাড়া হয়ে গেল। বেচারা ছোট মামা।